বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ বেসিক্স অ্যান্ড অ্যাডভান্স টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে ম্যাথ বেসিক্স অ্যান্ড অ্যাডভান্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি যে ক্লাসটা তোমাদেরকে উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার উপরে বেসিক ক্লাস। আশা করি তোমাদের যারা আমার ক্লাসটা দেখছো তাদের খুবই উপকারে লাগবে এবং উপকারে আসবে, তাই ক্লাসটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখবে। বেসিক বিষয়গুলো নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। বেসিক ক্লাসটা ভালো করে করলে অন্য অন্য যে অ্যাডভান্স ক্লাসগুলো এরপরে আমার প্লেলিস্টে থাকবে সেগুলো দেখলে তোমরা সহজেই অ্যাডভান্স ক্লাসগুলো বুঝতে পারবে। তাই সকলের কাছে একটাই আমার চাওয়া, তোমরা ভিডিওটা না টেনে বেসিক ক্লাসের ভিডিওটা অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে অ্যাডভান্স ক্লাসগুলো তোমাদের কাছে খুব সহজ হবে এবং ইজি হবে। তো শুরুতেই আমি বলবো বাস্তব সংখ্যার উপরে কথা। বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে কি বলা হচ্ছে যে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যেমন 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট 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 প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস 1/3 প্লাস মাইনাস 1/4 ডট ডট ডট। আবার √3 √2 √4 ডট ডট ডট। তাহলে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, আবার 0 1/2 প্লাস অথবা মাইনাস 1/3 প্লাস অথবা মাইনাস। তার মানে এরকম ভগ্নাংশ, এরকম পূর্ণ সংখ্যা, এরকম রুট এর ভিতরের সংখ্যা সবগুলোই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আবার 0.34 0.5 0.49 ডট 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 সবগুলোই বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগে এবার আমরা পড়ব। আমরা সংজ্ঞা থেকে দেখতে পাচ্ছি এখানে দুইটা কথা আছে, একটা মূলদ আর একটা অমূলদ। যারা ক্লাস 7-এর মূলদ অথবা 8-এ মূলদ অমূলদ সম্পর্কে জানছি তারা তো জানছি, আমরা যারা 9 কিংবা 10-এ আছি তারাও হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। তো আমি মূলদ এবং অমূলদ বিষয়টা তোমাদেরকে টোটাল ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগের সাথে দেখবে শুধু। তো মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ প্রথমে আমরা মূলদ সংখ্যা সম্পর্কে জানবো। মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ p/q আকারের, p/q এই আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তার মানে যেই সংখ্যাগুলোকে আমরা p/q, p মিন্স লব, q মিন্স হর হতে পারে, আমরা যেটাকে ভগ্নাংশ বলে থাকি। তাহলে p/q আকারের যে কোনো সংখ্যাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। যেমন 3 একটা মূলদ সংখ্যা, কারণ 3 সমান লেখা যায় 3/1। এই 3 মিন্স p মনে করলে 1 মিন্স q, তার মানে p/q আকারে লেখা যায় 3টাকে। অতএব এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এরকম হতে পারে 3.5, এটাকে আমরা কি করতে পারি? 3 5 ডিভাইডেড 1 0।
পয়েন্টের কারণে একটা 1, পয়েন্টের ডানে একটা অঙ্ক আছে, অতএব একটা শূন্য, কে আমরা 35/10 লিখতে পারি। এটাকে যদি পি মনে করি, এটাকে কিউ, তার মানে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, অতএব এটাও মূলদ সংখ্যা। তার মানে যে সংখ্যাগুলোকে আমরা পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তো এখন কথা হচ্ছে, আমরা যদি এরকম লিখি একটা সংখ্যা √3, এটা মূলদ না অমূলদ? তাহলে √3 ইকুয়াল টু আমরা কি লিখবো? √3 মিনস মেবি আসতে পারে 1.7370 ডট 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 এভাবে চলতে আছে। তো এইটাকে আমরা কখনোই কি আকারে লিখতে পারবো না? পি ডিভাইডেড কিউ আকারে লিখতে পারবো না। তার মানে এটা কার মধ্যে পড়ে? পড়ে না। এটা কোথায় পড়ে যাবে? এটা অমূলদের মধ্যে পড়ে যাবে। এখন তাহলে আমরা অমূলদ সংখ্যা কাকে বলে? অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞায় বলা হলো কি? পি ডিভাইডেড কিউ আকারের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। তাহলে অমূলদ সংখ্যা কাকে বলে? পি ডিভাইডেড কিউ আকারে যে সকল সংখ্যাকে কি করা যায় না? সংখ্যাকে প্রকাশ করা যায় না, তাদেরকে কি বলে? তাদেরকে অমূলদ সংখ্যা বলে। যেমন আমি দিয়েই রাখছি √3 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা, কারণ √3 = 1.7370 ডট 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 আসতে থাকবে। এরকম সংখ্যাটাকে যেহেতু পি বা কিউ আকারে প্রকাশ করা যায় না, অতএব আমি √3 = এইটা আনুমানিক লিখছি, এটা নাও হতে পারে, হয়তো 1 পয়েন্ট সামথিং হবে, ঠিক আছে। কিন্তু এটাকে কি আমরা যদি ক্যালকুলেটর চাপ দিই, ওই হয়তো 8 ডিজিটের ক্যালকুলেট হলে 8 ডিজিট পর্যন্ত শো করবে, 9 ডিজিট 10 ডিজিট, যে কয় ডিজিটের হবে ওই কয় ডিজিট। কিন্তু √3 √5 √7 এগুলোকে যদি আমরা দশমিকে প্রকাশ করার পরে কাজ করতে থাকি, আজীবনে করে শেষ করতে পারবো না। অতএব এগুলোকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যাবে না, তাই এগুলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে বোঝা যাচ্ছে, এখন এখানে কথা হচ্ছে, আমরা যদি √4 লিখতাম, এটা মূলদ না অমূলদ? তো আমরা √4 মিনস 2 লিখতে পারতাম, 4 এর √2, তাহলে 2 একটা 2 নিচে নাই মানে কি আছে? 1। অতএব পি ভাগ কিউ আকারে প্রকাশ করা গেল, অতএব এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তো দেখা যাচ্ছে আমরা যদি 1 এর রুট করি, 1 এর √1, 1 এর নিচে নাই মানে 1, তার মানে কি হবে? এটাও পি ভাগ কিউ আকারে প্রকাশ করা যায়, অতএব এটাও কি সংখ্যা? মূলদ সংখ্যা। তবে মূলদ সংখ্যার শর্তে বলা আছে কিউ নট ইকুয়াল 0, কিউ এর মান শুধুমাত্র কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। 0 বাদে যে কোনো সংখ্যা হতে পারে, কিউ এর মান 0 বাদে যে কোনো সংখ্যা হলেই সেটা কি হবে? মূলদ সংখ্যা। পি ভাগ কিউ আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে মূলদ, পি ভাগ কিউ আকারে যদি প্রকাশ করতে না পারি তাহলে সেটা কি হবে? অমূলদ। যেমন যদি আমরা অসীম দশমিক নিই, অর্থাৎ 3.567 ডট 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 অসীম। দশমিকের পর কতগুলো অঙ্ক আছে আমাদের জানা নাই। তো যেহেতু দশমিকের পর কতগুলো অঙ্ক আছে জানা নাই, তো আমরা এটাকে কখনোই কি করতে পারবো না? পি ডিভাইডেড কিউ এই আকারে প্রকাশ করতে পারবো না। যদি পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে না পারি, তার মানে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলোকে আমরা পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাদেরকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলে। তাহলে পি ডিভাইডেড কিউ আকারে যাদেরকে প্রকাশ করা তারা মূলদ, এবং পি ডিভাইডেড কিউ আকারে যাদেরকে প্রকাশ করা যায় না তারা অমূলদ। আমি মূলদ এবং অমূলদের উপরে 2-3টা বেসিক দেবো। সেটা হচ্ছে, একটু মুছে দেই। মূলদ, মূলদের ক্ষেত্রে এক নাম্বার, দুইটি সংখ্যার কি অনুপাত আকারে প্রকাশ করা যায়, অনুপাত রূপে প্রকাশ করা যায়। তাহলে দুইটি সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়। 2 নাম্বার, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে কি হলো? মূলদ সংখ্যার ক্ষেত্রে 2টা শর্ত দেওয়া যায়। একটা হচ্ছে 2টা সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়, অর্থাৎ পি ভাগ কিউ আকার, এটাই তো
পি যদি পি একটা সংখ্যা হয় এবং কিউ অপর একটা সংখ্যা হয় তাহলে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যাচ্ছে। এই যে পি ডিভাইডেড কিউ, এটা দুটো সংখ্যা, পি ডিভাইড পি ইকুয়াল 3 যদি হয়, 3 যদি হয়, কিউ ইকুয়াল টু 5 মনে করে নিলাম, তাহলে 3 ডিভাইডেড 5 এটা তাহলে কি সংখ্যা হচ্ছে? দুটি সংখ্যার অনুপাত। অতএব যেটাকে আমরা বলতে পারবো এটা 3:5 লিখতেই পারি, ডিভাইড মানে অনুপাত। অতএব দুটি সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায়। অতএব এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আর পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? পূর্ণবর্গ সংখ্যা। 1 এর বর্গ কত? 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, ডট 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 এইভাবে চলতে আছে। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলোকে কি বলে? পূর্ণবর্গ সংখ্যা। এদের বর্গমূল অর্থাৎ এই যে √1, √4, √9, √16, √25, √1 equals 1, √4 equal to 2, √9 equal to 3, √16 equal to 4, √25 equal to 5। তাহলে এই সংখ্যাগুলোর নিচে নাই মানে 1 বিবেচনা করতে পারি আমি, 1 1 1, তার মানে এগুলোকে কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। যদি পূর্ণবর্গ না হয়, পূর্ণবর্গ যদি না হয়, যেমন 3, 2, 5, 7, 6 কোনোটাই পূর্ণবর্গ নয়, তাহলে এদের যদি বর্গমূল থাকে, এদের উপরে বর্গমূল থাকে, এদের উপরে বর্গমূল, তাহলে 3, 2, 5, 7, 6 এগুলো কোনোটাই কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। অতএব এদের বর্গমূল কি হবে? এদের বর্গমূল অমূলদ সংখ্যা। এগুলো সবগুলোই কি হবে? অমূলদ সংখ্যা। তাহলে অমূলদের ক্ষেত্রে আমরা শর্তটা এরকম দিতে পারবো যে অমূলদ সংখ্যা দুইটি সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় না, এবং 2 নম্বর কথায় পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল এখানে মূলদ সংখ্যা, আর পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল, পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। আশা করি মূলদ এবং অমূলদ সম্পূর্ণরূপে বোঝা আমাদের ক্লিয়ার। তাহলে কখনো যদি আমাদেরকে এমন বলে যে যেহেতু মূলদ এবং অমূলদ ক্লিয়ার করব, তো মূলদ এবং অমূলদ বিষয়টাই আমি ক্লিয়ার করব শুধু এই পর্যায়ে। তো যদি এমন বলে যে √3 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা লেখো, তাহলে আমরা কি করব? অমূলদ সংখ্যা লেখো, এরকম প্রশ্ন থাকতে পারে যে √3 এবং 4 এর মাঝে দুইটা অমূলদ সংখ্যা। তো আমরা অমূলদ সংখ্যার সংজ্ঞায় কি পড়ছি? পি ডিভাইডেড কিউ আকারে যেগুলো প্রকাশ করা যায় না সেগুলো সব কি? অমূলদ। তাহলে 4 এর চেয়ে ছোট আর √3 এর চেয়ে বড়, √3 কে আমরা ক্যালকুলেট করবো, ক্যালকুলেশনে √3 তুলে মানটা বের করে নেব কত হয়, তার থেকে বড় আর 4 এর চেয়ে ছোট, মানে 4 এর এবং √3 এর মাঝামাঝি দুইটা সংখ্যা নেব যে দুটো অমূলদ নির্দেশ করবে। তাহলে আমরা এখন সংজ্ঞা অনুযায়ী পাইলাম পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় না যেগুলো, সেগুলো অমূলদ সংখ্যা। তাহলে পি ডিভাইডেড কিউ আকারে কোনগুলোকে প্রকাশ করা যায় না? যেগুলাই কি দশমিকের পর ডট 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 থাকে, দশমিকের পর 2, 3, 4, 5টা অঙ্ক বা 10টা অঙ্ক থাকার পর ডট ডট থাকে, অর্থাৎ অসীম দশমিক যেগুলো সেগুলাই কি আকারে প্রকাশ করা যায় না? পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় না। যেমন √3 এবং 4 এর মধ্যে, তাহলে আমরা মেবি ধরে নিতে পারি 3.050055 ডট 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 এই সংখ্যা একটা, যেটা 4 এর চেয়ে ছোট, √3 এর চেয়ে কি বড়। আরেকটা সংখ্যা এরকম ধরে নিতে পারি 3.252255 ডট 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 ডট। আচ্ছা, দুইটা সংখ্যা ধরে নিলাম, দুইটায় কি যেহেতু ডট ডট আছে তার মানে অসীম দশমিক, এগুলোকে কি আকারে প্রকাশ করা যাবে না? দুইটাই নট ইকুয়াল টু পি ডিভাইডেড কিউ, অর্থাৎ পি ডিভাইডেড কিউ আকারে কি করা যায় না? প্রকাশ করা যায় না। তার মানে এই দুইটা সংখ্যাই কি √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা। এখন যদি এই জায়গাটা চেঞ্জ করে দেয়, দিয়ে বলে যে √3 এবং 4 এর মধ্যে দুটি কি সংখ্যা লেখো? মূলদ সংখ্যা, সেই ক্ষেত্রে আমরা কি করব? জাস্ট ডট ডটটা তুলে দেব, দিয়ে এরকম দুইটা সংখ্যা ধরে নেব, যে ধরি দুইটি মূলদ সংখ্যা 3.05 অর্থাৎ √3 থেকে বড় হবে, 4 এর চেয়ে ছোট হবে, আর একটা 3.25। ওকে, দুইটাই কি √3 এর চেয়ে বড়, 4 এর চেয়ে ছোট, কিন্তু দুইটাকে কি আকারে প্রকাশ করা যায়?
দুইটাকেই এখানে আবার পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায়। যেহেতু পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায়, তাই এই দুইটা সংখ্যা কি মূলদ সংখ্যা। তাহলে আমরা এরকম যে কোনো সংখ্যা দিয়ে যদি বলে এই দুইটি সংখ্যার মধ্যে দুইটি মূলদ সংখ্যা রাখো, যেমন 1 ডিভাইডেড √2 ও √2 এর মধ্যে একটি মূলদ ও একটি অমূলদ বলতেই পারে। সংখ্যা বের করো। 1 ডিভাইডেড √2 একটা মান পাবো আমরা, এবং √2 একটা মান পাবো। এই দুটোর মাঝামাঝি একটা কি মূলদ, একটা মূলদ। যেটা মূলদ হবে সেটা সংখ্যা ওই দুটোর মাঝামাঝি নিয়ে ডট ডট দেব না, কি করব, সসীম দশমিক করে ফেলবো। তাহলে সসীম দশমিক মেবি আমরা ধরে নিলাম এটার মান 0.3 আর √2 মান হচ্ছে 1.43 এরকম। তাহলে এই 0.3 চেয়ে বড়, 1.43 চেয়ে ছোট। তাহলে এদের মাঝামাঝি একটি মূলদ, তার মানে 1.43 যদি হয় তাহলে 1.1122 11122 ডট ডট যদি দিয়ে রাখি তাহলে এটা কি হবে, অমূলদ। যেহেতু এটাকে পি ভাগ কিউ আকারে প্রকাশ করা সম্ভব হবে না, অসীম দশমিক। আর যদি বলে একটি মূলদ সংখ্যা যদি বলে তাহলে 1.11, যেহেতু এখানে কি নাই, দশমিক বিন্দুর পরে অসীম সংখ্যক অঙ্ক নাই, সসীম সংখ্যক অঙ্ক আছে, দুইটা অঙ্ক আছে। এটাকে কি করা যাবে, পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যাবে। এটাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায়, আর এটাকে কি করা যায় না, পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় না। তাই আমরা বলতে পারি এটা হচ্ছে মূলদ আর এটা কি অমূলদ। কাদের মধ্যে, 1 ডিভাইডেড √2 আর √2 মাঝে। ঠিক আছে, তাহলে আশা করি মূলদ এবং অমূলদের যত কোশ্চেন হয়, যত কোশ্চেন থাকে সাধারণত বইয়ে, সেই কোশ্চেনগুলো আমরা মোটামুটি বুঝতে পারছি সবাই। তো এবার আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে বাস্তব সংখ্যার শ্রেণী বিভাগে আরও যে বিভাগ বিশ্লেষণগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। তো সবচেয়ে বাস্তব সংখ্যার এই বিষয়টাই বেশি গুরুত্বপূর্ণ, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো আমার মনে হয় যে মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমরা এখন করব স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? আমরা ক্লাস 8এও পড়ছি 1 2 3 4 ডট 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 ইত্যাদি। এই 1 2 3 4 ডট 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 ইত্যাদি প্রত্যেকটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে ধনাত্মক। ধনাত্মক এবং কেউ কি নয়, ভগ্নাংশ সংখ্যা নয়, তার মানে অখণ্ড। তাহলে ইত্যাদি ধনাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে 1 2 3 4 ডট 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 এভাবে চলতে আছে, 5 6 7 যতদূর পর্যন্ত চলে। ধনাত্মক অখণ্ড, খণ্ডিত নয়, এরকম সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যার মধ্যে যেই সংখ্যাগুলোর গুণনীয়ক 1 এবং শুধুমাত্র ওই সংখ্যাটা, তবে সেটা কি হতে হবে? 1-এর চেয়ে বড়, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে 1-এর চেয়ে বড় 2 3 5 এগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে 1-এর চেয়ে বড় যে সংখ্যাগুলোর গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা, যেমন 2-এর গুণনীয়ক 1 এবং 2, 3-এর গুণনীয়ক 1 এবং 3, 5-এর গুণনীয়ক 1 এবং 5। তাহলে 2-এর গুণনীয়ক 1 এবং 2, 3-এর গুণনীয়ক 1 এবং 3, 5-এর গুণনীয়ক 1 এবং 5। অতএব প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা, 1 এবং ওই সংখ্যা, 1 এবং ওই সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলোর গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। এখন গুণনীয়ক বিষয়টা আমরা জানি না, গুণনীয়ক কাকে বলে এইটাই যদি আমরা না বুঝি তাহলে আবার এই বোঝানটা ব্যর্থ যাবে। গুণনীয়ক কাকে বলে? একটা সংখ্যাকে, ঠিক 5 একটা সংখ্যা, এটা কি দিয়ে ভাগ করা যায়? অনলি 1 এবং 5। তাহলে 1 এবং ওই সংখ্যাটা, তাহলে 1 এবং ওই সংখ্যা দ্বারা যদি শুধু ভাগ করা যায় তাহলে সেগুলাকে বলবো আমরা কি?
মৌলিক সংখ্যা। তাহলে এই 1 এবং 5কে বলা হয় কি, এই 5-এর গুণনীয়ক, 5-এর গুণনীয়ক। আশা করি তোমরা মৌলিক সংখ্যাটা বুঝছো। এখন দুইটা সংখ্যার মধ্যে এরকম যদি হয় 5 একটা সংখ্যা 7 একটা সংখ্যা, দুইটা সংখ্যার গসাগু গুণনীয়কগুলোর, অর্থাৎ 5-এর গুণনীয়ক কি 1 5, 7-এর গুণনীয়ক 1 7, এই গুণনীয়কগুলোর গসাগু কত? দুইটা সংখ্যার গুণনীয়কের গসাগু যদি শুধু কি হয় 1 হয়, তাহলে এই সংখ্যা দুটোকে পরস্পরের কি বলা হয়? সহমৌলিক। তাহলে বিষয়টা আবার বলছি আমি, বিষয়টা কি, যে দুইটা সংখ্যার গুণনীয়কের গসাগু যদি 1 হয়, তাহলে 5-এর গুণনীয়ক 1 এবং 5, 7-এর গুণনীয়ক 1 এবং 7, তাহলে 1 এবং 7 এবং 1 এবং 5, 5-এর গুণনীয়ক 1 5, 7-এর গুণনীয়ক 1 7। তাহলে আমরা এই শুধুমাত্র এদের গসাগু 1, অতএব এই সংখ্যা দুটোকে কি বলবো আমরা? পরস্পরের সহমৌলিক। তাহলে সহমৌলিকের সংখ্যা কাকে বলা হয়? যে এই সংখ্যাগুলোর গুণনীয়কের গসাগু 1, তাদেরকে বলা হয় পরস্পর সহমৌলিক সংখ্যা। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা বুঝলাম যে 1-এর থেকে বড়, তার মানে 1 একাই একটা সংখ্যা। 1-এর থেকে বড় যে সংখ্যাগুলোর গুণনীয়ক শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা, তাদেরকে কি বললাম আমরা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা শিখলাম। তাহলে এই সংখ্যাগুলো বাদে বাকি যে স্বাভাবিক সংখ্যাগুলো থাকবে, অর্থাৎ 4 6 9 10, এই সংখ্যাগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। এবার বাস্তব সংখ্যার আমরা যে বিষয়টা জানবো, ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কাকে বলে? p/q আকারের সংখ্যাকেই, এই আকারের সংখ্যাকে কি বলে? সংখ্যাকে ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ বলা হয়, জন্য সাধারণ। এই আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। তাহলে p/q আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে, যেখানে শর্ত হচ্ছে q নট ইকুয়াল 0, q এর মান 0 হওয়া যাবে না। q নট ইকুয়াল 1, q এর মান অন হওয়া যাবে না। তাহলে q এর মান 0 হওয়া যাবে না, q এর মান অন হওয়া যাবে না। এই আকারের p/q আকারের সেই সংখ্যাগুলোকে আমরা বলবো ভগ্নাংশ, যেখানে q এর মান 0 হবে যাবে এবং q এর মান কি হওয়া যাবে না? অন হওয়া যাবে না। তাহলে যেমন হাফ 1/3, 5/7। তাহলে আমরা বলছি q এর মান 0 হওয়া যাবে না, q নট ইকুয়াল 1, q এর মান অন হওয়া যাবে না। অন বাদে যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে 1/2 ভগ্নাংশ সংখ্যা। 1 কে যদি p বিবেচনা করি, q কে 2, তাহলে p/q হলো, অতএব এটা কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কত প্রকার? ভগ্নাংশ সংখ্যা সাধারণত 2 প্রকার, একটা প্রকৃত অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ লব ছোট অর্থাৎ p, লব ছোট মানে p ছোট, তারপরে হর অর্থাৎ q বড়। তাহলে লব ছোট হর বড় হলে সেই ভগ্নাংশটার নাম কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর এর অপোজিট লব অর্থাৎ p বড়, হর q ছোট। তাহলে লব ছোট হর বড় প্রকৃত ভগ্নাংশ, যেমন 3/4, 5/7,
লব ছোট হর বড়, লব ছোট হর বড়, অতএব এটা কি সংখ্যা? প্রকৃত ভগ্নাংশ সংখ্যা। আর লব বড় অর্থাৎ 4/3, 7/5, তাহলে লব বড় হর ছোট, লব বড় হর ছোট, অতএব এটা কি সংখ্যা? অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এখন আমরা যে বিষয়টা আমরা জানবো সেইটা হচ্ছে এই বাস্তব সংখ্যার বেসিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব সংখ্যার অ্যাডভান্স ক্লাসগুলো সবগুলোই এই বিষয়টার উপর রিলেটেড, এই বিষয়টার সাথে সম্পর্কিত। তাহলে আমরা এখন যে বিষয়টা করব সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা। দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে প্রথমে আমরা সংজ্ঞাটা জানি নেব, দশমিক ভগ্নাংশ সংখ্যা কাকে বলা হয়। দশমিক ভগ্নাংশ সংখ্যা, এই যে মূলদ এবং অমূলদ সংখ্যাগুলোকে যদি আমরা দশমিক আকারে প্রকাশ করি তাহলে এগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ সংখ্যা। তাহলে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি দিয়ে? দশমিক দিয়ে প্রকাশ করাকে দশমিক ভগ্নাংশ সংখ্যা বলে। যেমন 3 একটা মূলদ সংখ্যা, তো আমরা 3-এর পরে পয়েন্ট দিতেই পারি, 3.0 লিখতে পারি, অতএব এটা কি সংখ্যা? দশমিক ভগ্নাংশ সংখ্যা। এরপরে √3, এটাকে যদি দশমিক দিয়ে লিখি তাহলে 1.7079 এরকম আসতে থাকবে, করছি, অতএব এটা কি সংখ্যা? দশমিক ভগ্নাংশ সংখ্যা। আবার এরকম হতে পারে কিছু কিছু দশমিক ভগ্নাংশ সংখ্যা এরকম হতে পারে 3.505050 অর্থাৎ দশমিক বিন্দুর পর একই অঙ্ক বারবার আসতে পারে, এটাও একটা দশমিক ভগ্নাংশ সংখ্যা। এই যে দেখা যাচ্ছে এখান থেকে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হতে পারে, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা আসতেই পারে, অসীম হতে পারে, আবার দশমিক বিন্দুর পর একই অঙ্ক বারবার আসতে পারে। সেই জন্য আমরা 3 ভাগে ভাগ করা হয়। দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কত? 3 ভাগে ভাগ করা হয়। যথা 1 নাম্বার সসীম, 2 নাম্বার অসীম, 3 নাম্বার আবৃত দশমিক। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ, অসীম দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ। এখন আমি এগুলো সংজ্ঞা দিব না, জাস্ট আমি বুঝাই দেবো উদাহরণের সাথে, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। সসীম দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিক বিন্দুর পর কোনো একটা সংখ্যার দশমিক বিন্দুর পর অঙ্ক যদি গণনা করে শেষ করা যায়, কয়টা আছে? 3.2520। তাহলে দশমিক বিন্দুর পর অঙ্ক কয়টা আছে? 4টা, গণনা করে শেষ করা যাচ্ছে, অতএব এটা কি? সসীম দশমিক। এবার আমরা অসীম দশমিক, সেম বিষয়, তবে 3.252255 অর্থাৎ কতগুলো আছে আমাদের জানা নেই। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা অসীম, অসীম, অতএব এটা কি সংখ্যা? অসীম দশমিক ভগ্নাংশ। এবার যদি আমরা আবৃতর কথা বলতে যাই তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? দেখা যাচ্ছে দশমিক বিন্দুর পর একই অঙ্ক বারবার আসতে থাকে, যেমন 1.66666 একই অঙ্ক বারবার আসছে 666, অতএব এটাকে বলা হয় একই অঙ্ক যদি বারবার আসে বা একাধিক অঙ্ক যদি বারবার আসতে থাকে তাহলে সেই দশমিক ভগ্নাংশ সংখ্যাটাকে বলা হয়
আবৃত দশমিক ভগ্নাংশ। সেই ক্ষেত্রে আমরা কি করি, একই অঙ্ক বারবার আসার জন্য আমরা কি করি, 1 পয়েন্ট, যেমন এখানে 6 একটা লিখে তার উপরে পৌনঃপুনিক চিহ্ন দিই। এটার নাম কি চিহ্ন, পৌনঃপুনিক। এই চিহ্নটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। এর অর্থ হচ্ছে যে 6 বারবার 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 আসতে আছে, তো বারবার বারবার না লিখে একটা লিখে তার উপরে কি চিহ্ন দিই, পৌনঃপুনিক। এরকম যদি এমন হয় যে 1.67 বারবার আসছে, তাহলে আমরা এটা যেহেতু বারবার আসছে, তার মানে এটা আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা বুঝতে পারলাম যে একই অঙ্ক বারবার আসতেছে, অতএব এটা আবৃত দশমিক ভগ্নাংশ। এটা আমাদের ক্লিয়ার। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা এটাকে তাহলে কেমনে লিখবো, তাহলে 1.67 এই দুইটা অঙ্কই শুধু কি হচ্ছে, বারবার আসতেছে, অতএব 6 এর উপরে পৌনঃপুনিক, 7 এর উপরে পৌনঃপুনিক। এর অর্থ বোঝাচ্ছে যে 6 এবং 7 বারবার আসছে, অতএব এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে কি বলে, আবৃত দশমিক ভগ্নাংশ। এই আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায়, সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায়। এই জন্য আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে মূলদ সংখ্যা বলা হয়, আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। এখন আমি জাস্ট বেসিকের এই অধ্যায় থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত অথবা সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন। তাহলে এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব, যেই বিষয়টা এই অধ্যায়ের অর্থাৎ বাস্তব সংখ্যার যেই বিষয়টা নতুন, সেই বিষয়টা হচ্ছে এরকম, কোনো একটা অঙ্কে 2.359 এই দুইটার উপরে পৌনঃপুনিক দেওয়া আছে এইভাবে, এটা তাহলে আমরা দেখি পৌনঃপুনিক আছে, অতএব আমরা বলতেই পারবো এটা আবৃত দশমিক ভগ্নাংশ। দশমিক আছে, আবৃত দশমিক ভগ্নাংশ। এই আবৃত দশমিক ভগ্নাংশটাকে আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। সেজন্য আমরা কি করব, সাধারণ ভগ্নাংশে প্রকাশের জন্য আমরা একটা কাজ করব, সেটা কি, যে প্রথমে আমরা, যদি আমি তোমাদের পাঠ্যপুস্তকের নিয়ম অনুসারে করতে চাই, তাহলে তোমরা বুঝতে একটু লেন্থ হবে এবং তোমরা সহজে বুঝতে পারবে না। তাই আমি আমার মতো করে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সহজে বোঝানোর চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগের সাথে বিষয়টা দেখবে শুধু। তাহলে কি বলা হচ্ছে, যে যখন পৌনঃপুনিক থাকবে অর্থাৎ আবৃত দশমিক হবে, তখন আর এই দশমিক বিন্দুটার কোনো ভ্যালু থাকবে না। তাহলে কি করতে হবে, তাহলে পুরো সংখ্যাটা প্রথমে আমরা লিখব 2359। তো এখন কি করতে হবে, ঠিক পৌনঃপুনিক অংশ কার উপরে আছে, 5 এবং 9 এর উপরে। এই 5 এবং 9 বাদে বাকি আগের সামনের দিকে কত থাকে, 23। এই অংশটা আমরা কি করব, এখান থেকে মাইনাস করব। ঠিক আছে, উপরের কাজ শেষ। এখন আমরা হরে যে কাজটা করব সেটা হচ্ছে দেখতে হবে কয়টার উপরে পৌনঃপুনিক আছে। এখানে পৌনঃপুনিক আছে কয়টার উপরে, 2টা। তাহলে 2টা আমরা কি ব্যবহার করব, নিচে 9 দেব। যেখানে আমরা দশমিকের বেলায় দশমিক বিন্দু উঠাইয়া দিয়ে কি লিখছিলাম, 1, কিন্তু আবৃত দশমিকের বেলায় দশমিকের আর কোনো দাম নাই, অতএব পৌনঃপুনিকের পরিবর্তে আমরা কি বসাবো, 9। তো এখন এই পৌনঃপুনিকের পরিবর্তে 2টা 9, এখন পৌনঃপুনিক অংশ বাদে দশমিকের মাঝে যদি কোনো অঙ্ক থাকে, যেমন এখানে কি আছে, 3 আছে, একটা অঙ্ক আছে, তাহলে এখানে হবে একটা 0। এখন আমরা জাস্ট বিয়োগ 2 করব, 3 তে 9 যাইতে 6, 2 5 3 3 2 3 ডিভাইডেড 9 9 0। এটাই নিশ্চয়ই সাধারণ ভগ্নাংশ। আমরা আরো ভাগ করতে পারবো, ওটা পরে করব। তো এটাকে বলা হয় সাধারণ ভগ্নাংশে পরিবর্তন বা পরিণত করা, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে এভাবে পরিণত করব। এবার একটা উদাহরণ আমরা দিলে বা আরেকটা উদাহরণ যদি বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যদি 2.309 এটা আছে, এখানে পৌনঃপুনিক আছে, তাহলে কয়টার উপরে আছে, একটার উপরে। তার মানে একটার উপরে থাকে আর 2টার উপরে থাকে, আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটাকে যদি আমরা কিসে প্রকাশ করি, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে প্রথমে পুরো সংখ্যাটা লিখব 2309। এখন এই 2309 পুরো সংখ্যাটা থেকে পৌনঃপুনিক অংশ বাদে 230, এটা কি করব আমরা, 230 টোটালটা মাইনাস করে দেবো। ওকে, নিচে পৌনঃপুনিকের কারণে কি হবে, একটা 9। পৌনঃপুনিক এবং দশমিকের মাঝে কয়টা অঙ্ক আছে, একটা 2টা, অতএব 2টা কি হবে, 0। এখন আমরা এটার থেকে এটা মাইনাস করব, 0 9 9 30, 3 থেকে 10 যাইতে 7, হাতে থাকে 1 আর 2 3 3 মিলে 0, হাতে থাকে না 2, ডিভাইডেড 9 0 0। এটা সাধারণ ভগ্নাংশ।
তাহলে এই যে আবৃত দশমিক ভগ্নাংশটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম, ঠিক আছে। আমি মনে করি যে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ আমরা অনায়াসে পারবো। তবে হ্যাঁ, আর একটা বিষয় ক্লিয়ার করব, সেটা হচ্ছে এরকম থাকতে পারে 3.5920, এখানে আবৃত আছে, এখানে আবৃত নেই, আবৃত আছে, সরি, শুরুতে আবৃত, শেষে আবৃত, মাঝখানে আবৃত চিহ্ন নাই। এর অর্থ বুঝতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোর উপরই কি আছে, পৌনঃপুনিক আছে। তাহলে এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে প্রথমে পুরো সংখ্যাটা লিখবো 35920 লিখছি। এরপরে যে কাজটা হবে, এই পৌনঃপুনিক 920 এই পুরোটার উপরে আছে, অতএব 920 বাদে সামনে থাকে কি 35 মাইনাস 35। ওকে, এবার যে কাজটুকু করবো আমরা সেটা হচ্ছে এই যে আবৃত কয়টার উপর আছে, 1টা 2টা 3টা, তাহলে 3টা 9। ওকে, 3টা 9-এর পরে যেটা করতে হবে, আমার আবৃত অংশ বাদে দশমিকের পর কয়টা অঙ্ক আছে, 1টা, অতএব একটা কি হবে 0। এখন আমরা এইটার থেকে এটা মাইনাস করে উপরে যা হয় লিখবো, নিচে 9990 লিখবো। অতএব এটাই কি সাধারণ দশমিক ভগ্নাংশে পরিবর্তন। তোমাদের সামনে একটু বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবারে আমরা শিখবো হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। পূর্ণ সংখ্যা কাকে বলে, পূর্ণ সংখ্যা কত প্রকার, কি কি, পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো পূর্ণ সংখ্যা কাকে বলে, প্রথমে জানবো আমরা পূর্ণ সংখ্যা কাকে বলে। তাহলে পূর্ণ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা পাই শূন্য তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। কি হলো, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। অর্থাৎ 0 +-1 +-2 +-3 +-4 ... এইভাবে। তাহলে 0 সহ +-1 +-2 +-3 +-4 এই সংখ্যাগুলোকে কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলা হয়। ষষ্ঠ শ্রেণীতে যদি আমরা একটু যাই, তাহলে ওখানে আমরা পূর্ণ সংখ্যার লেখ পড়ছিলাম, পূর্ণ সংখ্যার সংখ্যারেখা। তো আমরা পূর্ণ সংখ্যার যে সংখ্যারেখাটা পড়ছিলাম, সেইটা যদি একটু রিলেজ করে দেওয়া যায়, সেটা যদি একটু বুঝে দেওয়া যায়, তাহলে মনে হয় যে এখানকার যে পূর্ণ সংখ্যাটা আছে, এটা তোমাদের খুব বেশি কি কঠিন মনে হবে না, এবং সবচেয়ে সহজ মনে হবে, যেটা হয়তো আমাদের ষষ্ঠ শ্রেণীতে জানার কথা ছিল। তো আমি ওখানকার সংখ্যারেখা একটা দিয়ে দেখে দেই। এরকম 0 1 2 3 4 এদিক চলতে আছে, -1 -2 -3 -4। এইটা ছিল হচ্ছে পূর্ণ সংখ্যার সংখ্যারেখা। ষষ্ঠ শ্রেণীতে এই সংখ্যারেখাটা সম্পর্কে আমরা একটু জানছি। যাদের মনে আছে তারা তো ঠিকই মনে আছে, যাদের মনে নেই তারা একটু বোঝার চেষ্টা করো। এখানে দেখো 0, এই দিকেরগুলো পজিটিভ আর এই দিকেরগুলো নেগেটিভ, তাহলে 0 সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাকেই কি বলা হয়, পূর্ণ সংখ্যা বলে। সংখ্যাটা আর কোনো ঝামেলা নেই, আমার লেখচিত্র দেখলে বলতে পারবো যে 0 আছে, ধনাত্মক সংখ্যা আছে, ঋণাত্মক সংখ্যা আছে, তাহলে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। ওকে, 0 সহ এই ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয়, 0 সহ ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। 0 সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। তাহলে 0 বাদে, অর্থাৎ 0-এর থেকে বড়, 0 অপেক্ষা বড় ধনাত্মক সংখ্যাগুলো, অর্থাৎ এখান থেকে শুরু করে এগুলো যা আছে এদিকে পজিটিভ যতগুলো আছে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই 0টা বাদে, 0 বাদে এখান থেকে শুরু করে এই লেভেল পর্যন্ত এদিকে যতগুলো সংখ্যা আছে, 0টা
শুধু বাদ, তাহলে শূন্য বাদে বাকি যে ধনাত্মক সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যা কাকে বলে? শূন্যের অপেক্ষা বড়, শূন্যের থেকে বড়, শুধু শূন্যটা বাদ। তাহলে শূন্যটা বাদ দিয়ে শূন্যের থেকে বড় যে সংখ্যাগুলো আছে 1 2 3 অথবা 0.1 0.2 0.3 এভাবে এখান থেকে শুরু করে যতগুলো সংখ্যা আছে এগুলো সব হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখন শূন্যের চেয়ে ছোট অর্থাৎ শূন্য বাদ এখান থেকে শুরু করে এইদিকে যতগুলো সংখ্যা আছে, তাহলে শূন্যের থেকে ছোট এই সংখ্যাগুলোকে বলা হয়, এখান থেকে শুরু করে এই দিকে যত সংখ্যা আছে এগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। তাহলে আমি পূর্ণ সংখ্যা থেকে তিনটা ধারণা পাই। একটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, শূন্যের থেকে যেগুলো বড়, শূন্য বাদে শূন্যের থেকে যেগুলো বড় সেগুলো হলো ধনাত্মক সংখ্যা। আবার শূন্য সহ ধনাত্মক সংখ্যাগুলোকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। শূন্যের চেয়ে ছোট, শূন্য অপেক্ষা ছোট সকল সংখ্যাকে কেউ বলা হয় ঋণাত্মক সংখ্যা বলে। আশা করি পূর্ণ সংখ্যার বেসিক ধারণাটুকু তোমাদের ক্লিয়ার।